হাই, ওয়েলকাম টু রাহুল পলিটি ইউটিউব চ্যানেল। আমি রাহুল চক্রবর্তী। WBCS এক্সিকিউটিভ এক্সেট্রা এক্সামিনেশনস 2023 মেন এক্সাম পেপার 5 ইন্ডিয়ান পলিটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। ইতিমধ্যেই 50টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি প্রথম ক্লাসে। আজকে রিমেনিং 50টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আমি অবশ্যই তার উত্তর দিয়ে দেব। আর এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আমার টেলিগ্রাম গ্রুপে। এই যে 100টা প্রশ্ন, এই 100টা প্রশ্নের সঠিক উত্তর, সলিউশন, এই সবটাই তোমরা পিডিএফ আকারে পেয়ে যাবে আমার গ্রুপে। তো যারা তোমরা গ্রুপে জয়েন আছো তো তোমরা পেয়ে যাবে, কিন্তু যারা গ্রুপে এখনো পর্যন্ত জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনে গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা গ্রুপে জয়েন করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস, আজকের আলোচনা। লাস্ট 50টা প্রশ্নের ওপর আজকের অ্যানালাইসিস। তো প্রথম যে প্রশ্নটা, আর্টিকেল 78 কি বলছে? আর্টিকেল 78 অফ দ্য কনস্টিটিউশন ডিলস উইথ, আমাদের সংবিধান আর্টিকেল 78-এ কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অপশন এতে বলছে প্রেসিডেন্ট পাওয়ার টু গেট ইনফরমেশন ফ্রম দ্য কাউন্সিল অফ মিনিস্টার, প্রাইম মিনিস্টার্স ডিউটি রিগার্ডিং কিপিং the president informed about the government decision and policies, emergency power of president power to send advisory message to the parliament। তো ডি হবে না, কারণ প্রেসিডেন্ট পাওয়ার টু সেন্ড অ্যাডভাইজারি মেসেজ এটা আর্টিকেল 86-এ বলা হয়েছে। এমার্জেন্সি পাওয়ার আমরা জানি আর্টিকেল 352, আর্টিকেল 356 এবং আর্টিকেল 360। তাহলে এ আর বি এর মধ্যে কোনো একটা হবে। আর্টিকেল 78-এ কি বলা আছে? আর্টিকেল 78-এ বলা আছে ডিউটি অফ প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারের ডিউটি কি? প্রথমত বলছে যে প্রাইম মিনিস্টারের ডিউটি হচ্ছে মন্ত্রিসভার সিদ্ধান্তগুলো প্রেসিডেন্টকে কমিউনিকেট করা। আর সেকেন্ড বলা হচ্ছে যে প্রেসিডেন্ট যদি কেন্দ্রীয় প্রশাসনের কোনো বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে কোনো তথ্য দাবি করে তো প্রধানমন্ত্রীকে সেই তথ্য দিতে হবে। তাহলে ফার্স্ট যে অপশনটা আমাদের মনে হতেই পারে তাহলে স্যার এটা তো হবে, কিন্তু এই জায়গাটাতেই হচ্ছে প্রবলেম, কাউন্সিল অফ মিনিস্টার। এখানে যদি প্রাইম মিনিস্টার থাকতো তাহলে কোথাও গিয়ে এটা ভাবনা চিন্তার বিষয় থাকতো যে এ অ্যান্সার হবে কি হবে না। কারণ প্রধানমন্ত্রী কার কাছ থেকে তথ্য দাবি করছে? প্রাইম মিনিস্টারের কাছ থেকে। প্রাইম মিনিস্টারের এটা দায়িত্ব যে প্রেসিডেন্ট যে তথ্যটা দাবি করেছে সেই তথ্যটা দেওয়া। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু বি, প্রাইম মিনিস্টার ডিউটি রিগার্ডিং কিপিং দ্য প্রেসিডেন্ট ইনফর্ম অ্যাবাউট দ্য গভর্নমেন্ট ডিসিশন অ্যান্ড পলিসি। প্রাইম মিনিস্টার এটা ডিউটি মন্ত্রিসভার যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তগুলো প্রেসিডেন্টকে কমিউনিকেট করা। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বি। চলে আসি পরবর্তী, কি বলছে 52, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট কারেক্ট। ইজ নট কারেক্ট তার মানে কি? রং আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। প্রেসিডেন্ট ইজ দ্য হেড অফ মিলিটারি ফোর্স ইন ইন্ডিয়া, এটা সঠিক। প্রেসিডেন্ট ক্যান অ্যাপয়েন্ট কমিশন টু ইনভেস্টিগেট ইনটু দ্য কন্ডিশন অফ এসসি অ্যান্ড এসটি, এটাও ঠিক। এসসি এসটি কমিশন প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করবে। প্রেসিডেন্ট ক্যান ডিক্লেয়ার এনি এরিয়া অ্যাজ আ শিডিউলড এরিয়া, প্রেসিডেন্ট একটা এরিয়াকে শিডিউলড এরিয়া হিসাবে কি করতে পারবে? ঘোষণা করতে পারবে। আর ডি হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া চুজ স্পিকার অফ লোকসভা, তাহলে এটাই হচ্ছে উত্তর। এটাই রং, কারণ স্পিকার কি হয়? লোকসভার যারা সদস্য তাদের দ্বারা ইলেক্টেড হয়। স্পিকার প্রেসিডেন্টের দ্বারা অ্যাপয়েন্ট হয় না, স্পিকারকে প্রেসিডেন্ট চুজ করে না। লোকসভার যারা সদস্য তারা কি করে? স্পিকারকে চুজ করে, স্পিকারকে ইলেক্ট করে নিজেদের মধ্যে থেকে। ওকে, তো এখানে অ্যান্সারটা হচ্ছে ডি। চলে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার 53, কি বলছে? ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান বি ইনিশিয়েটেড। প্রেসিডেন্টের ইমপিচমেন্ট কোথায় আলোচনা হয়েছে? আর্টিকেল 61। কি বলা হচ্ছে? প্রথমত যে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট আমরা যে হাউসেই আনি না কেন, প্রেসিডেন্টকে 14 দিন আগে কি করতে হবে? ইনফর্ম করতে হবে। প্রেসিডেন্ট শুড বি ইনফর্ম বিফোর 14 ডেজ। সেকেন্ড হচ্ছে কি, যে আমরা রেজলিউশন যে হাউসেই আনি না কেন সেই হাউসের 1/4 মেম্বারের কি লাগবে? সাপোর্ট লাগবে।
তো প্রশ্ন যেটা আমাদেরকে দেওয়া হয়েছে যে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট আমরা কোন হাউসে আনতে পারবো, তো অ্যান্সারটা হবে হচ্ছে পার্লামেন্টের যে কোনো হাউস। পার্লামেন্টের যে কোনো হাউসে আমরা প্রেসিডেন্টের ইমপিচমেন্ট রেজলিউশন আনতে পারবো। এবং এই ইমপিচমেন্ট রেজলিউশন লোকসভা রাজ্যসভাতে কি হতে হবে, স্পেশাল মেজরিটিতে পাসড হতে হবে। লোকসভা রাজ্যসভাতে স্পেশাল মেজরিটিতে পাসড হতে হবে, তাহলে গিয়ে প্রেসিডেন্ট কি হয়ে যাবে, রিমুভ। তাহলে প্রেসিডেন্টের ইমপিচমেন্ট রেজলিউশন আমরা পার্লামেন্টের যে কোনো হাউসে আমরা আনতে পারি, ইদার লোকসভা অথবা রাজ্যসভা। ঠিক আছে, চলে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার 54। ডিসপিউট বিটুইন স্টেট ইন ইন্ডিয়া কামস টু দ্য সুপ্রিম কোর্ট আন্ডার ইটস। ঠিক আছে, এ বি সি কি অপশন রয়েছে, অ্যাডভাইজারি জুরিসডিকশন, অ্যাপিলেট জুরিসডিকশন, অরিজিনাল জুরিসডিকশন, আর ডি তে রয়েছে নান অফ দ্য অ্যাবভ। তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে সি, অরিজিনাল জুরিসডিকশন, আর্টিকেল 131। অরিজিনাল জুরিসডিকশনে সুপ্রিম কোর্ট মূলত ফেডারেল যে ডিসপিউট, সেই ফেডারেল ডিসপিউটগুলো সমাধান করে থাকে। যেরকম কেন্দ্রের সাথে রাজ্যের, যেরকম রাজ্যের সাথে রাজ্যের, এগুলোকে আমরা বলি ফেডারেল ডিসপিউট। তার জন্য সুপ্রিম কোর্টকে আমরা কি বলি, ভারতবর্ষের ফেডারেল কোর্ট। এই ধরনের ডিসপিউট সুপ্রিম কোর্ট ছাড়া ভারতবর্ষের আর কোনো আদালত সলভ করতে পারে না। সুপ্রিম কোর্টকেই এই ক্ষমতা এক্সক্লুসিভলি দেওয়া হয়েছে, একমাত্র সুপ্রিম কোর্টকেই ক্ষমতা দেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, অ্যাডভাইজারি জুরিসডিকশন, এটা হচ্ছে আর্টিকেল 143, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছ থেকে পরামর্শ চাইতে পারে। আর অ্যাপিলেট জুরিসডিকশন মানে যেখানে আমরা হাইকোর্টের একটা অর্ডার, ডিসিশন বা সেন্টেন্সের এগেনস্টে সুপ্রিম কোর্টে আমরা অ্যাপিল করছি। এবং এই অ্যাপিল তিন রকমের হয়ে থাকে, একটা হচ্ছে কনস্টিটিউশনাল অ্যাপিল, মানে যে সমস্ত সিভিল এবং ক্রিমিনাল কেসের সাথে কনস্টিটিউশন ইন্টারপ্রিটেশন ইনভলভ আছে, এরকম কেস আমরা সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারি। সুপ্রিম কোর্টে আমরা অ্যাপিল করতে পারি সিভিল অ্যান্ড ক্রিমিনাল কেস, যার সাথে কনস্টিটিউশন ইন্টারপ্রিটেশন ইনভলভ নেই। ঠিক আছে, তাহলে এই তিন রকমের অ্যাপিল আমরা সুপ্রিম কোর্টে করতে পারি, কনস্টিটিউশনাল অ্যাপিল, সিভিল অ্যান্ড হচ্ছে ক্রিমিনাল। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 55 কি বলছে, আর্টিকেল 227 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ। আর্টিকেল 227 ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখানে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অপশন এতে রয়েছে হাইকোর্ট পাওয়ার অফ সুপারিনটেন্ডেন্স, জুডিশিয়াল রিভিউ, পাওয়ার অফ দ্য স্পিকার, ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট। তো সঠিক উত্তর হবে হচ্ছে এ, সুপারিনটেন্ডেন্স পাওয়ার অফ হাইকোর্ট। হাইকোর্ট কি করতে পারে, তার অধীনস্থ যে সাবঅর্ডিনেট কোর্টস এবং যে ট্রিব্যুনালস সেগুলোকে সুপারভাইজ করতে পারে। এবং এই সুপারিনটেন্ডেন্স পাওয়ার দু রকম, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ আর একটা হচ্ছে জুডিশিয়াল। অ্যাডমিনিস্ট্রেটিভ কি রকম, ধরো এই সাবঅর্ডিনেট কোর্টে লয়ার যারা প্র্যাকটিস করবে সেই প্র্যাকটিসের নিয়ম কানুন কি হবে সেই রুল ফ্রেম করা। আর জুডিশিয়াল পাওয়ার হচ্ছে যে সাবঅর্ডিনেট কোর্টের সাইড থেকে, মানে সাবঅর্ডিনেট কোর্টের তরফ থেকে হয়তো কোনো ভুল ত্রুটি হয়েছে, তো হাইকোর্ট কি করবে সেটাকে হচ্ছে কারেক্ট করবে। মানে দেখা যাচ্ছে কোথাও গিয়ে ইনজাস্টিস হয়েছে বা সাবঅর্ডিনেট কোর্ট তার এখতিয়ারের বাইরে গিয়ে কাজ করেছে বা তার ডিউটি রিফিউজ করেছে বা খামখেয়ালি কাজ করেছে, তাহলে এরকম যদি কোনো ঘটনা ঘটে তাহলে হাইকোর্ট কি করবে, ইন্টারভেন করবে। এটাকে আমরা বলি হচ্ছে রিভিশনাল জুরিসডিকশন। রিভিজিট করছে হাইকোর্ট সাবঅর্ডিনেট কোর্টের কাজে, যে সাবঅর্ডিনেট কোর্ট সঠিকভাবে তার কাজ, তার দায়িত্ব পালন করেছে কিনা। যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় তো হাইকোর্ট সেটাকে কি করতে পারবে, টেক কেয়ার করতে পারবে, সেটাকে কারেক্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে এই সুপারিনটেন্ডেন্স যে পাওয়ার হাইকোর্টে রয়েছে সাবঅর্ডিনেট কোর্ট এবং ট্রিব্যুনালগুলোর ক্ষেত্রে। কিন্তু যে ট্রিব্যুনালের ক্ষেত্রে হাইকোর্টের এই সুপারভিসারি পাওয়ার নেই সেটা হচ্ছে মিলিটারি ট্রিব্যুনাল, সামরিক আদালত। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 56। হাউ মেনি শিডিউল আর দেয়ার ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? অ্যান্সার হবে হচ্ছে 12। অরিজিনালি আমাদের 8টা শিডিউল ছিল এবং এখন বর্তমানে 12টা শিডিউল, 4টে শিডিউল অ্যাড হয়েছে। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন কি বলছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাপিলেট বোর্ড হ্যাজ বিন এস্টাবলিশড
আন্ডার হুইচ মিনিস্ট্রি? এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাপিলেট বোর্ড, এটা কোন মিনিস্ট্রির আন্ডারে রয়েছে? ঠিক আছে, তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে সি, মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। তো এই বোর্ডটা সম্পর্কে একটুখানি জেনে নাও। এই যে বোর্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাপিলেট বোর্ড, এটা গঠন হচ্ছে কবে? 15 সেপ্টেম্বর 2003। এই বোর্ডে আমরা কোন ধরনের বিষয় অ্যাপিল করতে পারি? এটা অ্যাপিলেট বোর্ড, মানে এখানে আমরা কোনো কিছু অ্যাপিল করছি। তো কোন বিষয়ে আমরা অ্যাপিল করছি? দেখো বলছে ডিসিশন অফ দ্য রেজিস্টার্ড অফ ট্রেডমার্ক অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন, এবং কি বলছে কন্ট্রোলার অফ পেটেন্টস। তার মানে কি ট্রেডমার্কের রেজিস্টারের যে ডিসিশন তার এগেনস্টে আমরা অ্যাপিল করতে পারি। আমরা অ্যাপিল করতে পারি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের রেজিস্টারের যে ডিসিশন তার এগেনস্টে, এবং আমরা অ্যাপিল করতে পারি পেটেন্ট কন্ট্রোলারের যে ডিসিশন তার এগেনস্টেও আমরা এই বোর্ডে অ্যাপিল করতে পারি। কিন্তু এখানে একটা লেটেস্ট আপডেট, সেই আপডেটটা হচ্ছে এটাই যে 2021 সালে কি করা হচ্ছে, একটা অর্ডিন্যান্স আনা হচ্ছে, ট্রিব্যুনাল রিফর্মস অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্সের মাধ্যমে এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাপিলেট বোর্ড, এটাকে হচ্ছে বন্ধ করা হচ্ছে এই অর্ডিন্যান্সের মাধ্যমে। ঠিক আছে, তাহলে ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাপিলেট বোর্ড সম্পর্কে এই তথ্যগুলো একটুখানি জেনে রাখবে, যেহেতু পরীক্ষায় প্রশ্ন এসেছে তার জন্য এই তথ্যগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 58। কি বলছে? হুইচ কমিউনিটি গেট স্পেশাল প্রভিশনস ফর সেন্ট্রাল সার্ভিস ইন আর্টিকেল 336? অপশন রয়েছে শিখ কমিউনিটি, মুসলিম কমিউনিটি, হিন্দু কমিউনিটি, অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। তো অ্যান্সার হবে হচ্ছে এখানে ডি, অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি। প্রথমত বলে রাখি এই বেনিফিটটা 1960 পর্যন্ত ছিল, এখন কিন্তু নেই। আর সমস্ত সেন্ট্রাল সার্ভিসের ক্ষেত্রে যে তারা সুযোগ সুবিধা পেত তেমনটাও নয়। কিছু সার্ভিসের ক্ষেত্রে যেরকম পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ, কাস্টম, রেলওয়ে, এই সমস্ত সার্ভিসের ক্ষেত্রে অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির মেম্বাররা বিশেষ সুযোগ সুবিধা পেত, এবং যেটা তারা পেয়েছে 1960 পর্যন্ত। এখন এরকম কোনো সুযোগ সুবিধা তারা পায় না। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 59। গোয়া কবে স্টেটের মর্যাদা পাচ্ছে? তো অপশনে যে ইয়ারগুলো রয়েছে অ্যান্সার হচ্ছে 1987। গোয়া কি পাচ্ছে? ফুল হচ্ছে স্টেটহুড। চলে আসি পরবর্তী প্রশ্ন 60। হুইচ অফ দ্য আর্টিকেলস ডিলস উইথ গ্র্যান্টস ইন এড বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট টু দ্য স্টেট? গ্র্যান্টস ইন এড মানে হচ্ছে অ্যাসিস্ট্যান্স, সাহায্য। এখানে সেন্টার কি করছে? স্টেট গুলোকে হচ্ছে এই গ্র্যান্টস প্রোভাইড করছে, এবং এই গ্র্যান্টস প্রোভাইড করার যে প্রিন্সিপাল, এরকম নয় যে সব স্টেটকে এই গ্র্যান্ট দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই গ্র্যান্টস দেওয়ার যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল রেকমেন্ড করছে ফিনান্স কমিশন অফ ইন্ডিয়া, এবং এই গ্র্যান্টস ইন এড দেওয়া হচ্ছে বা দেওয়ার যে খরচ, সেই খরচটা করা হয় কনসিডার্ড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, এবং এই গ্র্যান্টস ইন এড প্রতি বছর দেওয়া হয়, এবং তার জন্য পার্লামেন্ট কি করছে? আইন করছে। এতগুলো ইনফরমেশন, পার্লামেন্ট কি করছে? আইন করছে। তাহলে এই গ্র্যান্টস ইন সেন্টার কি করছে? স্টেটকে দিচ্ছে। সমস্ত স্টেটকে যে দেওয়া হচ্ছে তা নয়, এই গ্র্যান্টস ইন এড দেওয়ার ক্ষেত্রে ফিনান্স কমিশন কি করছে? প্রিন্সিপাল রেকমেন্ড করছে, সেই প্রিন্সিপালের ওপর সেন্টার কি করছে? স্টেটগুলোকে গ্র্যান্ট দিচ্ছে। এই গ্র্যান্ট দেওয়ার যে খরচ, সেই খরচ বহন করা হচ্ছে কনসিডার্ড ফান্ড অফ ইন্ডিয়া থেকে, এবং এই গ্র্যান্টস প্রতি বছর দেওয়া হয়, এবং এটা দেওয়ার ক্ষেত্রে পার্লামেন্টে কি হচ্ছে? আইন করা হচ্ছে। তার জন্যই আর্টিকেল 275 এর যে গ্র্যান্ট, এই গ্র্যান্টটাকে আমরা বলে থাকি স্ট্যাটিউটরি গ্র্যান্ট। ঠিক আছে, ক্লিয়ার? চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 61। কি বলছে? হুইচ শিডিউল কন্টেন ফর্ম অফ ওথ অ্যান্ড অ্যাফার্মেশন? ওথ অ্যান্ড অ্যাফার্মেশন কোন শিডিউলে আলোচনা হয়েছে? তো এখানে যে অপশনস গুলো আমি দেখতে পাচ্ছি অ্যান্সার হবে হচ্ছে 3rd শিডিউল। 11th শিডিউল আমরা প্রত্যেকেই জানি পঞ্চায়েত, 4th শিডিউল হচ্ছে সিটস অফ রাজ্যসভা, 5th শিডিউল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ শিডিউলড এরিয়াস। ওকে, তো অ্যান্সার হচ্ছে 3rd শিডিউল। চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 62। কি বলছে? হাউ মেনি টাইমস ক্যান দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সিক রি-ইলেকশন টু হিজ পোস্ট? রাষ্ট্রপতি কতবার পুনর্নির্বাচিত হতে পারবেন? ওয়ান্স, 3 টাইমস, 2 টাইমস, এনি নাম্বার অফ টাইমস। তো অ্যান্সার হবে হচ্ছে ডি, এনি নাম্বার অফ টাইমস। আমাদের সংবিধান আর্টিকেল 57, যেখানে রাষ্ট্রপতিকে ক্ষমতা দেওয়া হচ্ছে যে রাষ্ট্রপতি কি হতে পারবে? পুনর্নির্বাচিত হতে পারবে, এবং রাষ্ট্রপতি
যতবার খুশি কি হতে পারে, পুনর্নির্বাচিত হতে পারে, এনি নাম্বার অফ টাইমস। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 63 কি বলছে, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লাইফ অফ অ্যান অর্ডিন্যান্স প্রোমালগেট বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। রাষ্ট্রপতি যে অর্ডিন্যান্স জারি করছে, এই অর্ডিন্যান্সের কার্যকাল কি হবে। তো প্রথমে আমরা একটুখানি বুঝে নিই যে অর্ডিন্যান্স এই ব্যাপারটা কি। তো অর্ডিন্যান্স মানে হচ্ছে টেম্পোরারি ল, বা আমরা বলতে পারি আর্জেন্ট ল। এই অর্ডিন্যান্স জারি করে কে? এই অর্ডিন্যান্স জারি করে হচ্ছে রাষ্ট্রপতি, কাউন্সিল অফ মিনিস্টারের অ্যাডভাইসে। অর্ডিন্যান্স কখন জারি করা হয়? যখন পার্লামেন্ট রিসেসে থাকে, মানে হোয়েন পার্লামেন্ট ইজ নট ইন সেশন। তো আমাদের পার্লামেন্টে 3টে সেশন হয়ে থাকে, ঠিক আছে, 3টে সেশন হয়ে থাকে আমাদের পার্লামেন্টের, বাজেট সেশন, মনসুন সেশন, উইন্টার সেশন। তো ধরে নাও বাজেট সেশন এন্ড হওয়ার পর রাষ্ট্রপতি কি করেছে, একটা অর্ডিন্যান্স জারি করেছে, ঠিক বাজেট সেশন শেষ হওয়ার পর। আমাদের সংবিধান অনুযায়ী পার্লামেন্ট রিসেসে থাকতে পারে হচ্ছে সর্বাধিক হচ্ছে 6 মান্থ, তার বেশি নয়। রিসেস টাইম ম্যাক্সিমাম হচ্ছে 6 মান্থ। তাহলে ধরো বাজেট সেশনের পর একটা অর্ডিন্যান্স আনা হয়েছে, কিন্তু এই যে অর্ডিন্যান্স, এই অর্ডিন্যান্সটাকে কিন্তু পার্লামেন্টে কি হতে হবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে পার্লামেন্টে অ্যাপ্রুভ হতে হবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। সেই নির্দিষ্ট সময়টা কি বলছে, পার্লামেন্ট যখন রিঅ্যাসেম্বল হবে, পুনর্মিলিত হবে যে দিনকে, সেই দিন থেকে 6 উইক। তার মানে কি, যখন পার্লামেন্ট মনসুন সেশনে মিট করবে যে দিনকে, সেই দিন থেকে 6 উইকের মধ্যে অর্ডিন্যান্স পার্লামেন্টে পেশ করতে হবে এবং সেটা পাসড হতে হবে। যদি হয়ে যায় তাহলে অর্ডিন্যান্স কন্টিনিউ হবে, অর্ডিন্যান্স পার্মানেন্ট হয়ে যাবে। আর যদি না হয় তাহলে আফটার 6 উইক অর্ডিন্যান্স বাতিল। তাহলে একটা অর্ডিন্যান্সের সর্বাধিক যে কার্যকাল, টোটাল স্প্যান অফ টাইম, সেটা হবে হচ্ছে 6 মান্থ 6 উইক। ঠিক আছে, কেন 6 মান্থ? কারণ ওই যে টোটাল রিসেস টাইমটা, ঠিক আছে, আর ওই 6 উইক যখন পার্লামেন্ট রিঅ্যাসেম্বল হচ্ছে সেই দিন থেকে 6 উইক। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 64 কি বলছে, ইন ইন্ডিয়া পলিটিক্যাল পার্টিজ আর গিভেন রেকগনিশন বাই। আমরা মাল্টি পার্টি ডেমোক্রেসিতে বিলং করি, তাই ভারতবর্ষে যে পলিটিক্যাল যে পার্টিগুলো, এই পলিটিক্যাল পার্টিগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে হচ্ছে ইলেকশনস কমিশন। প্রথমত পলিটিক্যাল পার্টিগুলোকে রেজিস্টার্ড হতে হয় ইলেকশনস কমিশনের দ্বারা। এবার এই রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিগুলোকে কি করা হয়, তাদের পোল পারফরমেন্সের উপর রেকগনিশনস দেওয়া হয়। সেই রেকগনিশনটা কি, ন্যাশনাল পার্টি অথবা স্টেট পার্টি। তাহলে ইলেকশনস কমিশনের দ্বারা কি হচ্ছে, পলিটিক্যাল পার্টিগুলো রেজিস্টার্ড হচ্ছে, এবং এই রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টিগুলোকে ইলেকশনস কমিশন কি করছে, রেকগনিশনস দিচ্ছে, ন্যাশনাল পার্টি এবং হচ্ছে স্টেট পার্টি। ঠিক আছে, তো অ্যানসারটা হবে হচ্ছে এখানে ইলেকশনস কমিশনস। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন কি বলছে, ইন হুইচ কেস সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট এনি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দ্যাট টেকস অ্যাওয়ে অর অ্যাব্রিজ ফান্ডামেন্টাল রাইট কনফার্ড বাই পার্ট 3 ইজ ভয়েড। মানে একটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা মৌলিক অধিকারের পরিবর্তন হয়েছে, তো সেই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা বাতিল হবে। সহজভাবে যদি বলি, কোন কেসে সুপ্রিম কোর্ট বলছে পার্লামেন্ট তার অ্যামেন্ডমেন্ট যে পাওয়ার, তার যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তার দ্বারা মৌলিক অধিকারের কোনো পরিবর্তন করতে পারবে না। কোন কেসে সুপ্রিম কোর্ট এই রায়টা দিচ্ছে? অ্যান্সার হচ্ছে গোলকনাথ কেস, 1967। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন কি বলছে, হুইচ কমিটি রেকমেন্ডেড কনস্টিটিউশনাল স্ট্যাটাস টু পঞ্চায়েত। কোন কমিটি রেকমেন্ড করছে পঞ্চায়েতকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়ার বিষয়? এল.এম. সিংভি কমিটি, সান্থানাম কমিটি, অশোক মেহতা কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে এল.এম. সিংভি কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি রেকমেন্ড করছে 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম, অশোক মেহতা কমিটি রেকমেন্ড করছে 2 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম, আর এল.এম. সিংভি কমিটি রেকমেন্ড করছে পঞ্চায়েতগুলোকে কনস্টিটিউশনাল স্ট্যাটাস দেওয়ার বিষয়। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 67, for the members of parliament in India who determine the salary and allowance from time to time.
ওকে, তাহলে যারা এমপি তাদের স্যালারি কে ঠিক করবে? তো অ্যান্সার হবে হচ্ছে পার্লামেন্ট বাই ল। পার্লামেন্ট কি করবে? আইন করে পার্লামেন্টের যারা সদস্য তাদের স্যালারি হচ্ছে ঠিক করবে। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 68 কি বলছে? হু অ্যাক্ট অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া when neither the president nor the vice president is available? প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের অবর্তমানে ভারতের রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন কে করবে? অপশনে রয়েছে সিনিয়র মোস্ট গভর্নর অফ আ স্টেট, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, স্পিকার অফ লোকসভা, অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। তো অপশন যা রয়েছে অ্যান্সার হবে হচ্ছে বি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 69 কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং রিট মিনস টু বি ইনফর্মড? টু বি ইনফর্মড, কোয়ারেন্টো, প্রহিবিশন, ম্যান্ডামাস, সার্টিওরারি। তো অ্যান্সার হবে হচ্ছে ডি, সার্টিওরারি। সার্টিওরারি রিট হায়ার কোর্ট কি করছে? লোয়ার কোর্টের এগেনস্টে ইস্যু করছে যদি দেখা যায় যে লোয়ার কোর্ট তার এখতিয়ারের বাইরে গিয়ে কোনো কাজ করেছে। দেখা যাচ্ছে লোয়ার কোর্ট তার এখতিয়ারের বাইরে গিয়ে কি করেছে? কোনো একটা ডিসিশন প্রনাউন্স করেছে, তো হায়ার কোর্ট কি করবে? লোয়ার কোর্টের সেই ডিসিশনটাকে কোয়াশ করবে। অথবা দেখা যাচ্ছে একটা কেস বহুদিন ধরে লোয়ার কোর্টে রয়েছে, হায়ার কোর্ট লোয়ার কোর্টকে অর্ডার করতে পারে সেই কেসটা হায়ার কোর্টে রেফার করার জন্য। এটাই হচ্ছে সার্টিওরারি, টু বি ইনফর্মড। ওকে, চলে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার 70। দেখো কি বলছে? চুজ দ্য কেস in which the Supreme Court by a majority ruled that Parliament could amend any part of Constitution of India but it could not alter, destroy basic structure of Constitution. সহজ একদম একটা প্রশ্ন, ঠিক আছে? বেসিক স্ট্রাকচার পার্লামেন্ট অল্টার করতে পারবে না। কোন কেসে সুপ্রিম কোর্ট এই রায়টা দিচ্ছে? মিনার্ভা মিল কেস, গোলকনাথ কেস, কেশবানন্দা ভারতী কেস, একে গোপালান কেস। ঠিক আছে, তো এখানে সঠিক উত্তর হবে হচ্ছে কেশবানন্দা ভারতী কেস, যে কেসে সুপ্রিম কোর্ট কি বলছে? যে পার্লামেন্ট বেসিক স্ট্রাকচার অ্যামেন্ড করতে পারবে না। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 71। দ্য স্টেটস ওয়ার reorganized in the year 1956 mainly on the basis of which criteria? 1956 এ যে স্টেট রিঅর্গানাইজড হলো কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে? তো এখানে যে অপশনস গুলো আমি দেখতে পাচ্ছি বা তোমরা যে অপশনস গুলো দেখতে পাচ্ছ, তো এখানে অ্যান্সারটা সি হবে, এটা নিয়ে কোথাও কোনো ডাউট নেই। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন, দেখো বলছে হুইচ আর্টিকেল প্রোভাইড ফর প্রসিডিওর ইন পার্লামেন্ট উইথ রেসপেক্ট টু এস্টিমেট? এস্টিমেট নিয়ে আমাদের সংবিধানের কোন আর্টিকেলে আলোচনা হয়েছে? ঠিক আছে, তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে আর্টিকেল 113, যেখানে এস্টিমেট নিয়ে আলোচনা হয়েছে, বাজেটের যে এস্টিমেট। ঠিক আছে, তো এই যে এস্টিমেট, ঠিক আছে, সরকারের যে এস্টিমেট, ঠিক আছে, সেই খরচ কোথায় চার্জ হচ্ছে? কনসার্টেড ফান্ড অফ ইন্ডিয়াতে। এবার এই এস্টিমেটকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে চার্জড এক্সপেন্ডিচার আর একটা হচ্ছে নন চার্জড এক্সপেন্ডিচার। ঠিক আছে, এই চার্জড এক্সপেন্ডিচারের মধ্যে পড়ে প্রেসিডেন্টের স্যালারি, স্পিকারের স্যালারি, রাজ্যসভার চেয়ারম্যানের স্যালারি, সুপ্রিম কোর্টের জাজেসদের স্যালারি, সিএজির স্যালারি। এই চার্জড এক্সপেন্ডিচার গুলো পার্লামেন্টে পেশ করা হয়, কিন্তু এই চার্জ এক্সপেন্ডিচার উপর পার্লামেন্টে কিন্তু কোনো ভোটাভুটি হয় না। আর এই নন চার্জ এক্সপেন্ডিচার গুলো পার্লামেন্টে মূলত লোকসভাতে পেশ করা হয় অ্যাজ আ ফর্ম অফ ডিম্যান্ড ফর গ্র্যান্টস। ঠিক আছে, লোকসভাতে পেশ করা হয় এবং লোকসভাতে ডিম্যান্ড ফর গ্র্যান্ট হচ্ছে পাস হতে হয়। ডিম্যান্ড ফর গ্র্যান্ট পাস হওয়া মানে সরকার যে এস্টিমেটটা করেছে সেটা সরকার করতে পারবে। তাহলে নন চার্জড এক্সপেন্ডিচার যেগুলো লোকসভাতে পেশ করা হয় অ্যাজ আ ফর্ম অফ ডিম্যান্ডস ফর গ্র্যান্ট, এই ডিম্যান্ড ফর গ্র্যান্ট লোকসভাতে পাস হওয়া মানে সরকার ওই এস্টিমেট বা ওই খরচটা করতে পারবে, সেই অনুমতি বলতে পারো সরকার পেয়ে গেল লোকসভাতে ডিম্যান্ড ফর গ্র্যান্ট পাসড হওয়া মানে। তো এই এস্টিমেট নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে আমাদের সংবিধান আর্টিকেল 113। ওকে, চলে আসি পরবর্তী, দেখো বলছে ফার্স্ট উইমেন গভর্নর অফ স্টেট ইন ফ্রি ইন্ডিয়া। ফার্স্ট উইমেন গভর্নর, তো অ্যান্সার হবে হচ্ছে এটা সরোজিনী নাইডু, ফার্স্ট উইমেন গভর্নর। ওকে, চলে আসি পরবর্তী, who administered the oath of office to the president of India before enter upon the office? রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করাবে? চিফ জাস্টিস, স্পিকার, ভাইস প্রেসিডেন্ট নাকি প্রাইম মিনিস্টার? তো অপশন এ, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কি করবে? রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবে। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কি বলছে? which article of constitution empowered the president to appoint
আ কমিশন টু ইনভেস্টিগেট দ্য কন্ডিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাস। ঠিক আছে, আর্টিকেল 342, আর্টিকেল 344, আর্টিকেল 340 নাকি আর্টিকেল 339? তো সঠিক উত্তর হবে হচ্ছে আর্টিকেল 340। আর্টিকেল 340 রাষ্ট্রপতিকে ক্ষমতা দিচ্ছে যে রাষ্ট্রপতি কি করতে পারবে, একটা কমিশন অ্যাপয়েন্ট করতে পারবে, যে কমিশনের কাজ হবে ব্যাকওয়ার্ড ক্লাসের যে কন্ডিশন, সেই কন্ডিশন হচ্ছে ইনভেস্টিগেট করা। এখনো পর্যন্ত আর্টিকেল 340 অনুযায়ী রাষ্ট্রপতি 3টে কমিশন অ্যাপয়েন্ট করেছে। কাকা কালেলকর কমিশন, বিপি মন্ডল কমিশন, যে কমিশন রেকমেন্ড করেছিল 27% রিজার্ভেশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস। আর লেটেস্ট যেটা সেটা হচ্ছে জাস্টিস রোহিণী কমিশন। জাস্টিস রোহিণী কমিশনের উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে যে ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে যারা মোর ব্যাকওয়ার্ড তাদেরকে আইডেন্টিফাই করা, মানে হচ্ছে সাব ক্যাটাগরাইজেশন অফ ওবিসি, মানে ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে কারা সব থেকে ব্যাকওয়ার্ড সেই ক্লাসটাকে, সেই শ্রেণীটাকে আইডেন্টিফাই করা। ঠিক আছে, ক্লিয়ার? চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 76। কি বলছে, ইউনিয়ন টেরিটরি ইজ অ্যাডমিনিস্ট্রেটেড বাই, কেন্দ্রশাসিত অঞ্চল কে পরিচালনা করবে? অপশন রয়েছে গভর্নর, অপশন রয়েছে প্রেসিডেন্ট, অপশন সি রয়েছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া থ্রু অ্যান অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্টেড বাই হিম, চিফ মিনিস্টার অফ দ্য টেরিটরি অ্যান্ড হিজ কাউন্সিল অফ মিনিস্টার। তো সঠিক উত্তর হবে হচ্ছে এখানে সি, প্রেসিডেন্ট কি করবে, কেন্দ্রশাসিত অঞ্চলগুলো পরিচালনা করবে, এবং এই পরিচালনার জন্য প্রেসিডেন্ট কি করবে, কেন্দ্রশাসিত অঞ্চলে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্ট করবে। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 77। কি বলছে, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবে কে? রিপিট কোশ্চেন, বহু প্রশ্ন রিপিট হয়েছে, মোটামুটি 10টার কাছাকাছি প্রশ্ন রিপিট হয়েছে। তো এক্ষুনি আমরা এই প্রশ্নের উত্তর করলাম, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবে কে? দেখো আবার এই প্রশ্ন। তো সঠিক উত্তর হবে হচ্ছে এখানে চিফ জাস্টিস। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কি করবে, রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবে। ঠিক আছে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 78। মেম্বার্স অফ ইলেকশনস কমিশন ইন সেন্টার, মানে ইলেকশনস কমিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে, তার মেম্বারদের অ্যাপয়েন্ট করবে কে? অপশন রয়েছে ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, চিফ জাস্টিস, এবং অপশন ডি তে রয়েছে প্রেসিডেন্ট। তো নো ডাউট অ্যান্সার হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ওকে, তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 79। কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা সিকিমকে কি করা হচ্ছে, সম্পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হচ্ছে? কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? তো 34 রয়েছে, 35 রয়েছে, 36 এবং 37। তো সঠিক উত্তর হবে হচ্ছে 36 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা সিকিমকে কি করা হলো, একটা পূর্ণ রাজ্যের হচ্ছে মর্যাদা দেওয়া হলো সংবিধান থেকে। ঠিক আছে, চলে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার 80। দেখো বলছে, হুইচ আর্টিকেল লেস ডাউন দ্যাট ল ডিক্লেয়ার্ড বাই সুপ্রিম কোর্ট would be binding on all courts? law declared by supreme court is binding to all courts, কোন আর্টিকেলে এটা বলা হচ্ছে? তো অ্যানসারটা হবে আর্টিকেল 141, যেখানে বলা হচ্ছে সুপ্রিম কোর্ট যদি কোনো ল ডিক্লেয়ার করে তো সেটা ভারতবর্ষের প্রত্যেকটা আদালতের ক্ষেত্রে বাধ্যতামূলক। ঠিক আছে, এরপরে চলে আসি কোশ্চেন নাম্বার 81। কি বলছে, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কন্টেন স্পেশাল প্রভিশনস উইথ রিগার্ড টু দ্য স্টেট অফ মহারাষ্ট্র? তো এখানে যে অপশনস গুলো রয়েছে সেই অপশনস অনুযায়ী সঠিক উত্তর হবে হচ্ছে আর্টিকেল 371। এবং আর্টিকেল 371 এ শুধুমাত্র যে মহারাষ্ট্র নিয়ে আলোচনা হয়েছে তা নয়, পাশাপাশি গুজরাট নিয়েও আলোচনা হয়েছে। মহারাষ্ট্র গুজরাটের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে ভারতের রাষ্ট্রপতি এই দুটো রাজ্যের গভর্নরকে স্পেশাল রেসপন্সিবিলিটি দিতে পারে, যে এই দুটো রাজ্যের অনুন্নত অঞ্চলের ক্ষেত্রে একটা স্পেশাল ডেভেলপমেন্ট বোর্ড গঠনের বিষয়ে। ঠিক আছে, তাহলে মহারাষ্ট্র এবং গুজরাটের গভর্নরকে ভারতের রাষ্ট্রপতি স্পেশাল রেসপন্সিবিলিটি দিতে পারে এই দুটো রাজ্যের অনুন্নত অঞ্চলের ক্ষেত্রে স্পেশাল ডেভেলপমেন্ট বোর্ড গঠনের বিষয়ে। ঠিক আছে, চলে আসি পরবর্তী কোশ্চেন 82। দেখো বলছে, হুইচ অ্যাক্ট গ্র্যান্ট স্টেটহুড টু অরুণাচল প্রদেশ? প্রথমেই বলে রাখি, যে অপশনস গুলো রয়েছে প্রত্যেকটা অপশন হচ্ছে রং, এরকম কোন আইনের অস্তিত্ব আমাদের ভারতবর্ষে নেই। ঠিক আছে, সঠিক উত্তরটা কি? প্রথমত বলে রাখি, অরুণাচল প্রদেশ রাজ্যের মর্যাদা পাচ্ছে অরুণাচল প্রদেশ অ্যাক্ট 1986 এর মাধ্যমে। ঠিক আছে, এবং 55th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা আমাদের সংবিধান পার্ট 21 এ যুক্ত হচ্ছে আর্টিকেল 371H, যেখানে অরুণাচল প্রদেশের স্পেশাল প্রভিশনস নিয়ে আলোচনা হয়েছে। ঠিক আছে, তাহলে প্রথমত দেখে নি যে এইখানে এই যে প্রশ্ন এবং প্রশ্নের যে অপশন, এই অপশনটা ভুল, এখানে কোনো অপশন আমার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট নয়, তাই আমি তোমাকে বি বলি বা ডি বলি, আমার উত্তরটা ভুলই হবে। তো সঠিক উত্তরটা জেনে রাখো, অরুণাচল প্রদেশ রাজ্যের মর্যাদা পাচ্ছে অরুণাচল প্রদেশ অ্যাক্ট 1986 এর মাধ্যমে, আর 55 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা
অরুণাচল প্রদেশের জন্য যে স্পেশাল প্রভিশনস, সেই স্পেশাল প্রভিশন আমাদের সংবিধান পার্ট 21 এ যুক্ত হচ্ছে, আর্টিকেল 371H। তো এখানে আমি কোনো অপশনই বলবো না কারেক্ট, তো অ্যান্সারটা হচ্ছে এখানে রং, অপশন রং। ঠিক আছে, ক্লিয়ার। চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 83। কি বলছে? হুইচ কনস্টিটিউশনাল আর্টিকেল লেস ডাউন দ্য প্রভিশনস ফর ন্যাশনাল কমিশন ফর এসসি অ্যান্ড এসটি। দেখো এখানে যে প্রশ্ন দেওয়া হয়েছে আর যে অপশনস দেওয়া হয়েছে, তো আমাকে বেছে নিতে হচ্ছে সি। কিন্তু বলে রাখি আর্টিকেল 338 বর্তমানে কিন্তু ন্যাশনাল কমিশন ফর এসসি। হ্যাঁ, 1992 তে আর্টিকেল 338 অনুযায়ী, ঠিক আছে, আর্টিকেল 338 অনুযায়ী ন্যাশনাল কমিশন ফর এসসি এবং এসটি গঠিত হয়েছিল। ঠিক আছে, তখন কি ছিল? একটা কম্বাইন্ড ন্যাশনাল কমিশন। কিন্তু 89th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা এই কম্বাইন্ড ন্যাশনাল কমিশনটাকে আমরা কি করেছি? আমরা ভাগ করে দিয়েছি। বর্তমানে আর্টিকেল 338 ন্যাশনাল কমিশন ফর এসসি, আর আর্টিকেল 338A এটা হচ্ছে ন্যাশনাল কমিশন ফর এসটি। এক সময় মানে বিফোর 2004 এসসি এসটির জন্য কি ছিল? একটাই কমিশন, একটাই ন্যাশনাল কমিশন। বাট 2004 থেকে এটা সেপারেট হয়ে গেছে, আর্টিকেল 338 ন্যাশনাল কমিশন ফর এসসি আর আর্টিকেল 338 এ ন্যাশনাল কমিশন ফর এসটি। ঠিক আছে, ক্লিয়ার। কিন্তু এখানে যে প্রশ্ন আর যে অপশন, তার জন্য আমাদেরকে এখানে অ্যান্সার করতে হচ্ছে আর্টিকেল 338। ঠিক আছে, মানে এই প্রশ্নটার অ্যান্সার করার সময় তোমাকে ভাবতে হবে যে তুমি 2024-এ তুমি বাস করছো না, তুমি বাস করছো 2024-এর আগে কোনো একটা বছরে। ঠিক আছে, ক্লিয়ার। চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 84। হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট শিফটেড সাবজেক্ট লাইক এডুকেশন ফ্রম স্টেট লিস্ট টু কনকারেন্ট লিস্ট? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা আমরা এডুকেশনের সাথে সাথে আরো 4টে সাবজেক্ট, টোটাল 5টা সাবজেক্ট কি করছি? স্টেট লিস্ট থেকে কনকারেন্ট লিস্টে ট্রান্সফার করছি। ঠিক আছে, এরপরে চলে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার 85। হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটি আর প্রোভাইডেড বাই কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রেজেন্টলি? কতগুলো? তো টোটাল এখন 11 হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি। ওকে, তারপরে চলে আসি কোশ্চেন নাম্বার 86। ফ্রম হুইচ কান্ট্রি ওয়াজ দ্য আইডিয়া অফ কনকারেন্ট লিস্ট ইজ বরোড? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া থেকে আমরা কনকারেন্ট লিস্ট এই কনসেপ্টটা নিয়েছি। আচ্ছা, হুইচ হাইকোর্ট ওয়াজ এস্টাবলিশড 1st জানুয়ারি 2019? তো এখানে যে অপশনস রয়েছে সেই অপশনস অনুযায়ী আমাদেরকে অ্যান্সার করতে হচ্ছে তেলেঙ্গানা হাইকোর্ট। ঠিক আছে, কিন্তু এর একটু ইতিহাসটা দেখে রাখো, এই সমস্ত বিষয় তোমরা পিডিএফে পেয়ে যাবে। হায়দ্রাবাদ হাইকোর্ট, প্রিন্সলি স্টেট হায়দ্রাবাদ, যেটা গঠন হচ্ছে 1919-এ। অন্ধ্র হাইকোর্ট, অন্ধ্র স্টেট ফর্মড হওয়ার পর অন্ধ্র হাইকোর্ট এস্টাবলিশড হচ্ছে 1954-এ। 1956-এ যখন হায়দ্রাবাদ স্টেট এবং অন্ধ্র স্টেট মার্জড হয়ে গিয়ে অন্ধ্রপ্রদেশ হচ্ছে, তখন স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956-এর দ্বারা কি হচ্ছে? অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট সেট আপ হচ্ছে। তারপরে যখন 2014 সালে অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্টের দ্বারা অন্ধ্রপ্রদেশকে ভাগ করে দেওয়া হলো, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা, তখন এই যে অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, এটার নাম পরিবর্তন হয়ে হলো হচ্ছে হায়দ্রাবাদ হাইকোর্ট, এবং এটাকে রাখা হলো কমন হাইকোর্ট হিসেবে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া 26 ডিসেম্বর 2018-এ একটা অর্ডার ইস্যু করছে। সেই অর্ডারটা কি? যে এই যে হায়দ্রাবাদ হাইকোর্ট, কমন হাইকোর্ট অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা, এটা কি হবে? এটাকে ভেঙে দেওয়া হবে। সেক্ষেত্রে তেলেঙ্গানার জন্য একটা আলাদা হাইকোর্ট এবং অন্ধ্রপ্রদেশের জন্য আলাদা হাইকোর্ট। তো এই যে হায়দ্রাবাদ হাইকোর্ট, এটাই কি হলো? 1st জানুয়ারি 2019 তেলেঙ্গানা হাইকোর্ট। আর অন্ধ্রপ্রদেশের জন্য আলাদা করে হাইকোর্ট কি করা হলো? গঠন করা হলো 1st জানুয়ারি 2019। ঠিক আছে, তো এখানে টোটাল এই ইতিহাসটা দেওয়া রয়েছে, এই ইতিহাসটা একবার পড়ে নেবে। ঠিক আছে, চলে আসি পরবর্তী কি বলছে, কোশ্চেন নাম্বার 88। প্রেসিডেন্ট নমিনেট 12 মেম্বার অফ দ্য রাজ্যসভা অ্যাকর্ডিং টু। তো এখানে যে অপশনস রয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি, অ্যান্সার হবে হচ্ছে ডি, দেয়ার ডিস্টিংশন ইন দ্য ফিল্ড অফ সায়েন্স, আর্ট, লিটারেচার অ্যান্ড সোশ্যাল সার্ভিস। এই ফিল্ড থেকে প্রেসিডেন্ট কি করবে? রাজ্যসভাতে 12 জনকে নমিনেট করবে। ওকে, চলে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার 89। কি বলছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হাইকোর্ট হ্যাজ দ্য টেরিটোরিয়াল জুরিসডিকশন ওভার আন্দামান অ্যান্ড নিকোবর? তো অ্যান্সার হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট। ওকে,
চলে আসি পরবর্তী 100 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা কি হয়েছে? প্রোটেকশন অফ লাইভলিহুড একদমই না, অ্যাকোয়ারিং টেরিটরি বাই ইন্ডিয়া অ্যান্ড ট্রান্সফার সার্টেন টেরিটরি অফ বাংলাদেশ, ছিটমহল হস্তান্তর। তো এটাই হবে উত্তর আশা করি, ঠিক আছে, এটাই হবে উত্তর, যে আমরা কি করছি, বাংলাদেশের সাথে যে ছিটমহল, সেই ছিটমহল হচ্ছে আমরা হস্তান্তর করছি। বর্ডার ডিসপিউট আমরা সলভ করছি এই 100 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 91 কি বলছে? অ্যাজ পার কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, legislative assembly of state consists of not more than 500 member and not less than 60 member, but which one of the following state has 32 member? 32 member নিয়ে assembly, তো অ্যানসারটা হবে হচ্ছে এখানে সিকিম, 32 মেম্বার। ভারতবর্ষের কিছু স্টেট অ্যাসেম্বলি রয়েছে যাদের সদস্য সংখ্যা কি হতে পারে, 60 কম, সেই তালিকায় সিকিম রয়েছে, সেই তালিকায় গোয়া রয়েছে, কিন্তু 32 মেম্বার নিয়ে অ্যাসেম্বলি হচ্ছে সিকিমে, গোয়ার ক্ষেত্রে হচ্ছে তোমার 40। ওকে, চলে আসি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 92। 21st অ্যামেন্ডমেন্ট বিল 1967 8 শিডিউলে কোন ল্যাঙ্গুয়েজটা যুক্ত হচ্ছে? 8 শিডিউলে কোন ল্যাঙ্গুয়েজটা যুক্ত হচ্ছে 21st অ্যামেন্ডমেন্ট বিলের দ্বারা, যেটা 21st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হচ্ছে? তো অ্যান্সার হচ্ছে এখানে সিন্ধি। ওকে, 8 শিডিউলে অরিজিনালি ছিল হচ্ছে 14টা ভাষা, এখন হচ্ছে টোটাল 22টা ভাষা। 21st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 71st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এবং 92nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই তিনটে অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা টোটাল 8টা ল্যাঙ্গুয়েজ 8 শিডিউলে যুক্ত হয়ে এখন 8 শিডিউলে ভাষার সংখ্যা হচ্ছে 22। ওকে, চলে আসি পরবর্তী 93 কি বলছে? আ বিল ক্যান নট বিকাম অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট ইন ইন্ডিয়া আনলেস আনটিল, তো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে যতক্ষণ না রাষ্ট্রপতি কি করছে, সেই বিলে হচ্ছে সম্মতি দিচ্ছে। যতক্ষণ না রাষ্ট্রপতি বিলে সম্মতি দিচ্ছে আমরা কখনোই বলবো না যে একটা বিল কি হয়েছে, আইনে পরিণত হয়েছে। তাহলে একটা বিল আইনে তখনই পরিণত হবে যখন রাষ্ট্রপতি কি করবে, সেই বিলে হচ্ছে সম্মতি দেবে। ঠিক আছে, এরপরে চলে আসি 94 ডক্ট্রিন অফ প্লেজার। এই প্রশ্ন আরো একবার আমাদের WBCS এ এসেছিল, ডক্ট্রিন অফ প্লেজার, এটা হচ্ছে আর্টিকেল 310। তো আর্টিকেল 310 এখানে কি বলা রয়েছে? অল ইন্ডিয়া সার্ভিসের যারা অফিসার, ডিফেন্স সার্ভিসের যারা মেম্বার, ইউনিয়ন সিভিল সার্ভিসের যারা মেম্বার, তারা প্রেসিডেন্ট প্লেজারে কি করবে, অফিস হোল্ড করবে, এবং স্টেট সিভিল সার্ভিসের যারা মেম্বার তারা গভর্নর প্লেজারে অফিস হোল্ড করবে। ঠিক আছে, তো আর্টিকেল 310 আমরা কি বলছি, ডক্ট্রিন অফ প্লেজার। এই প্রশ্নটা এর আগেও একবার WBCS মেইন এক্সামে এসেছিল। ওকে, চলে আসি পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 95 রাইট টু প্রপার্টি কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা ফান্ডামেন্টাল রাইট থেকে বাতিল হচ্ছে? তো অ্যান্সার হচ্ছে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যার দ্বারা রাইট টু প্রপার্টি মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ যাচ্ছে। 96 হুইচ ইজ দ্য ওল্ডেস্ট হাইকোর্ট এস্টাবলিশড ইন 1862? 1862 তে তিনটে হাইকোর্ট এস্টাবলিশড হচ্ছে, বাট ডেট ওয়াইজ হচ্ছে তোমার ক্যালকাটা হাইকোর্ট হচ্ছে ওল্ডেস্ট হাইকোর্ট। এই তিনটে হাইকোর্টই 1862 তে এস্টাবলিশড হচ্ছে, বাই ডেট হচ্ছে ক্যালকাটা ফার্স্ট, তাই ক্যালকাটা হচ্ছে ওল্ডেস্ট হাইকোর্ট ইন ইন্ডিয়া। তারপর চলে আসি কোশ্চেন নাম্বার 97, আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পার্মানেন্ট প্রেসিডেন্ট কে ছিলেন? তো পার্মানেন্ট প্রেসিডেন্ট ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি 11 ডিসেম্বর 1946 এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসাবে ইলেক্ট হচ্ছেন। ওকে, চলে আসি পরবর্তী কোশ্চেন নাম্বার 98 কি বলছে? হুইচ রাইট ওয়াজ নট টেকেন ফ্রম ব্রিটিশ কনস্টিটিউশন? ফ্রিডম অফ প্রেস, রাইট টু ভোট, ফান্ডামেন্টাল রাইট, এডুকেশন রাইট। ফান্ডামেন্টাল রাইট, কারণ এটা আমরা নিচে কোথা থেকে, USA থেকে, বিল অফ রাইটস। ওকে, এটা ব্রিটিশ কনস্টিটিউশন থেকে আমরা নিই। ফান্ডামেন্টাল রাইট এই কনসেপ্টটা আমরা নিয়েছি US কনস্টিটিউশন থেকে। চলে আসি কোশ্চেন নাম্বার 99 কি বলছে? অরিজিনাল কনস্টিটিউশন হাউ মেনি আর্টিকেলস অ্যান্ড শিডিউল? তো অ্যান্সার হবে হচ্ছে 395 আর্টিকেল, 395 আর্টিকেল অ্যান্ড 8 শিডিউল। ঠিক আছে, তো অ্যান্সার হচ্ছে বি, 395 আর্টিকেল এবং হচ্ছে 8 শিডিউল আমাদের অরিজিনাল কনস্টিটিউশনে ছিল। ওকে, চলে আসি সেশনের লাস্ট প্রশ্ন, সিঙ্গেল সিটিজেনশিপ এই কনসেপ্টটা আমরা কোথা থেকে নিয়েছি, কোন দেশ থেকে নিয়েছি? তো সিঙ্গেল সিটিজেনশিপ এই কনস্টিটিউশনটা আমরা নিয়েছি ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। ঠিক আছে, তো এই ছিল কমপ্লিট 100টা প্রশ্নের হচ্ছে সলিউশন। তো তোমরা ভালো করে ক্লাসগুলো দেখে নাও। ঠিক আছে, আর আমি আবারও বলছি, এই ক্লাসের যে PDF কমপ্লিট যে অ্যান্সার এবং তার সলিউশন আমি আমার টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে নেব। ঠিক আছে, তো চলো ক্লাস এখানে এন্ড করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে পড়াশোনা করো।